বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে। বৃষ্টি হয়তো 12 মাস পড়ে না, তবে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ে। গতকাল পর্যন্ত যোশীমঠে তাপমাত্রা ছিল 6 ডিগ্রির আশেপাশে, আর আজ ভোরবেলায় সেটা এখন 1-2 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। জুন মাসের শুরুতে এইরকম তাপমাত্রা বাংলার মানুষের কাছে স্বর্গরাজ্যে থাকার মতো। যোশীমঠ থেকে 40 কিলোমিটার আর হরিদ্বার থেকে 310 কিলোমিটার দূরত্বে 4 ধামের এক ধাম বদ্রীনাথ ধাম। ভগবান বিষ্ণুর পূজা হয় এখানে। তবে অতিরিক্ত ঠান্ডার কারণে 6 মাস এখানে বরফে ঢাকা পড়ে থাকে, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। সেই সময় এখান থেকে বিষ্ণুমূর্তি নিয়ে যাওয়া হয় যোশীমঠে নরসিংহ মন্দিরে। সেখানে 6 মাস পুজো হয়। শোনা যায় এই মন্দির 8ম শতক পর্যন্ত বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল। আদি শঙ্করাচার্য সেই মনাস্ট্রিকে মন্দিরে রূপান্তর করেন। তাই অন্য 3 ধামের থেকে বদ্রীনাথ ধাম দেখতে অনেকটাই আলাদা। গত 5 বছরে এই জায়গার বিশাল পরিবর্তন হয়েছে। একসময় এখানে যাওয়া আসার জন্য গাড়ি পাওয়া যেত না, আর এখন গাড়ি পার্কিংয়ের জায়গা মেলা ভার। বদ্রীনাথ ধাম ধীরে ধীরে তো বদ্রীনাথ পার্ক হয়ে যাচ্ছে। পাহাড় কেটে যা অবস্থা বানাচ্ছে, কতদিন যে টিকবে বলাই মুশকিল। হোটেল বা কিছু একটা তৈরি হচ্ছে, চারিদিকে শুধু কনস্ট্রাকশনের কাজ। এত সুন্দর পৃথিবী আর এই রুক্ষ রূপ সবাই যায় না। সরে যায়, আমাকেই তুলে ফেলে দেবে। সত্যি আঙুল করি 8 বছরের মধ্যে একটা জায়গা যে কি বিশাল একটা জায়গা বানিয়েছে হাঁটার জন্য। কয়েক বছর আগে পর্যন্ত মন্দিরের খুব কাছে গাড়ি পৌঁছাতো। সেখান থেকে হেঁটে ব্রিজ টপকে মন্দির, আর এখন প্রায় 1 কিমি ঘুরে ঘুরে যেতে হবে মন্দিরে। তপ্তকুণ্ড বদ্রীনাথ মন্দিরের পাশে ছোট জলাশয়, যেখানে সারা বছর জল 45 ডিগ্রি সেন্টিগ্রেডের পাশে ঘোরাফেরা করে। মন্দিরের প্রবেশের আগে এই তপ্তকুণ্ডে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়, অনেক রোগ ব্যাধিও সারে। তবে সে যাই হোক, প্রচণ্ড ঠান্ডায় এই গরম জল যে অনেকটা স্বস্তি দেয় তা বলার অপেক্ষা রাখে না। আগে এই জলাশয়টা ঘেরা জায়গায় ছিল, এখন একদম উন্মুক্ত অবস্থায় আছে। মন্দিরের একদম সামনে দিয়ে বয়ে চলেছে অলকানন্দা, যা শেষ পর্যন্ত মিলেছে বঙ্গোপসাগরে এসে। মাঝে 5টা জায়গায় 5 উপনদী মিশেছে অলকানন্দার সঙ্গে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য দেবপ্রয়াগ। এই পঞ্চপ্রয়াগ নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, যেখানে আমি বিস্তারিত সব দেখিয়েছি। দূরে ওই দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দিরের চূড়া। এতটাই ভিড় আর ঘোরানো রাস্তা যে মনে হয় দূর থেকে দেখতেই ভালো।
এখানে মনে হয় না ইউপিআই হয়। বদ্রীনাথ থেকে 3 কিলোমিটার সড়ক পথে ভারত চীন সীমান্তে শেষ গ্রাম মানা, যা তিব্বত থেকে 25 কিলোমিটার মতো দূরত্বে আছে। হরিদ্বার থেকে বাস আসে বদ্রীনাথ পর্যন্ত, আর এই মানা গ্রামে আসতে গেলে আলাদা করে গাড়ি রিজার্ভ করতে হবে। হালকা বৃষ্টি, ঠান্ডা হাওয়া গায়ে মেখে জায়গাটা উপভোগ করার থেকে অনেক বেশি অবাক লাগছিল গাড়ির সংখ্যা দেখে। প্রায় 500 মিটার আগে গাড়ি থেকে নেমে যেতে হলো, কারণ গাড়ি রাখার জায়গাই নেই। এর আগে বর্ষাকালে এসেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে, তখন একটাও গাড়ি ছিল না। হয়তো গরমের ছুটিতে ভিড়টা একটু বেশি লাগছে। তবে এই যে বিপুল সংখ্যক মানুষ এসেছে এখানে, তা কিন্তু শুধুমাত্র এই সীমান্তের কয়েকটা ঘর দেখতে নয়। এখান থেকে একটু হাঁটলে সরস্বতী নদী আর অলকানন্দার সঙ্গম যাওয়া যায়, যার নাম কেশবপ্রয়াগ। আর আরেকটা জায়গায় যাওয়া যায়, যা হলো বসুধারা জলপ্রপাত, এবং যে পথ ধরে পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে হেঁটেছিলেন। মহাপ্রস্থানের সময় পাণ্ডবরা সরস্বতী নদী পেরিয়ে গেলেও দ্রৌপদীর পেরোতে একটু অসুবিধা হয়। সেই সময় ভীম একটা বড় পাথর এনে নদীর ওপরে একটা রাস্তা তৈরি করে দেয়। সেই রাস্তার নাম হয় ভীমপুল। তাই ভীমপুল, মহাপ্রস্থানের পথ, সরস্বতী নদীর সঙ্গম সব মিলিয়ে এই জায়গা এখন বেশ জমজমাট। এই মানা গ্রামে প্রায় 500 পরিবার থাকে। তবে শীতের সময় এদেরকে নিচু জায়গায় চলে যেতে হয়, কারণ 6 মাস এখানে বরফে ঢাকা থাকে। শত শত বছরের সাক্ষী এই পাথরের ঘরগুলোর গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। ভীমকুল আরও নসুন্দর। অলকানন্দা সরস্বতী মহোৎসব। আগে এখানে যাওয়া আসার রাস্তা একটাই ছিল, এখন যাওয়ার রাস্তা আসার রাস্তা আলাদা হয়ে গিয়েছে ভিড় কমানোর জন্য। এখানে একটা সিঁড়ি পেলাম, প্রচণ্ড খাড়াই সিঁড়ি নিচে নেমে যাচ্ছে। এই সিঁড়িটা দিয়ে খানিকটা যাওয়ার পরে পড়বে ভীমকুল। আর সেই ভীমকুল থেকে দুটো রাস্তা চলে গিয়েছে, একটা উপরে চলে যাচ্ছে বসুধারা ফলস, আর একটা চলে যাচ্ছে নিচে সোজা গিয়ে সরস্বতী রিভারের কাছে, যেখানে সরস্বতী আর অলকানন্দা মিশেছে প্রয়াগ। আর এই খাড়াই সিঁড়ি নয়, ঢাল। পুরো ঢালটা নামার পরে যদি মনে হয় যে আর যাবো না, তাহলে এইখান থেকে মানা ভিলেজে ফেরার রাস্তা। পাণ্ডবদের মহাপ্রস্থানের পথে বেশ সুন্দর কয়েকটা মূর্তি বসানো আছে। এই পথ ধরে সোজা 2-3 ঘন্টা মতো হাঁটলে বসুধারা ফলস, আর সেখান থেকে আরও 18 কিলোমিটার ট্রেকিং করে গেলে, যা যেতে মোটামুটি 2-3 দিন সময় লাগবে, দেখা যাবে শতপন্থ লেক, যার পাশ থেকে এক গ্লেসিয়ার থেকে তৈরি হচ্ছে অলকানন্দা নদী।
ঘুরলাম বলে আর কোনো জায়গা পেলাম না। সব জায়গায় হোমস্টে, ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, কি নেই। এই রাস্তা দিয়ে এলাম আর যাওয়ার সময় এই রাস্তাটা। পাহাড় কেটে কেটে কি সব বানিয়েছে। বদ্রীনাথ থেকে ফিরলাম অনেকটা হতাশা নিয়ে। এর আগে যোশীমঠকে যেরকম দেখে গিয়েছিলাম প্রায় একই আছে। সেই 2500 বছরের পুরনো গাছ, সেই আদি শঙ্করাচার্যের মন্দির। কিন্তু বদ্রীনাথের অতিরিক্ত আধুনিকতা ভীষণ মন খারাপ করিয়ে দিল। পরের বার এসে কত কিলোমিটার আগে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করতে হবে কে জানে।